কাজিরাট বাজার থেকে গাবতলী বাজারের দূরত্ব খুব বেশি একটা নয়। যদি বলি হেঁটে গেলে 30 থেকে 40 মিনিটের মতন লাগে, আর অটোতে গেলে 10-15 মিনিট। অটো ভাড়া আর আবারও 15-20 টাকা রাখবে। আজকালকার অটোওয়ালারা আবার বেশ কড়া দামে বাড়িয়েছে। দ্রব্যমূল্যের দাম ঊর্ধ্বস্তরে, সেখানে তাদের ব্যাটারির চার্জের টাকাও বাড়ে। ভাড়া তো বেশি হওয়ারই কথা। গাবতলী মেইন রোডের পাশে ফাঁকা মাঠে মেলা বসেছে, শীতকালীন মেলা। সেখানে পিঠাপুলির আসর বেশ জমজমাট বেঁধে বসেছে। চিতাই, চন্দ্রপুলি, ভাপা, নকশি ফুল পিঠা, নারকেলের পিঠা, রসের পিঠা, ডালের পিঠা ইত্যাদি বিভিন্ন ধরনের পিঠা আর সুঘ্রাণ ছড়িয়েছে চতুর্দিকে। ছোটখাটো মঞ্চ নাটকের আয়োজন করা সেখানেই হয়েছে। ওই স্থানেই আজ ওদের আসার কথা। বাড়ির পেছনে হুডিওয়ালা জ্যাকেট, মুখে মাস্ক পরে বলিষ্ঠ কাঠখোট্টা দেহটা নিশ্চিন্তে বুকের সঙ্গে আড়াআড়ি হাত বেঁধে সাইকেলের সঙ্গে হেলান দিয়ে হেলিয়ে দাঁড়িয়ে আছে। যদিও সাইকেলটি তার নয়, স্বাধীনের। প্রয়োজন ছিল তাই নিয়ে এলো। বাইক নিলে সকলে তার পরিচয় জেনে যে সম্পূর্ণ রয়েছে, এর ভেতরে পাখি থাকবে সঙ্গে। অতঃপর ঘটনার সমীকরণ অত্যন্ত জটিল, তাই সহজতম পথ অবলম্বন করা। তাছাড়া লোকে নানান গুজব ছড়াবে। এত দ্রব্যতীত আর আবার দুশ্মনের অভাবও নেই। কখন কোন দিক দিয়ে আক্রমণ করে বসবে বলা দুষ্কর। প্রায়শই আবার কিছু সংখ্যক লোক আছে যাদের পেটে আর পকেটে টাকা না থাকলেও গুজব ছড়ানোর বন্ধ করে না। এই এক আজব লোক। বোরকা পরে নিকাব দিয়ে পুরো মুখশ্রী ঢেকে পাখি পিছনে দরজা দিয়ে বেরিয়ে এলো। পুকুর পাড়ে গিয়ে দেখলো লোকটা শটান দাঁড়িয়ে আছে, মুখাব গাম্ভীর্যে ঘেরা। ওকে দেখে সৌজন্যমূলক হাসলো। পাখি ভীতু মুখটা নিয়ে পরপর দম ছাড়ল। এদিক ওদিক ভয়াতুর মৃগ নয়না জোড়া দুটি নিবদ্ধ করে এরপরে দ্রুত ওনাকে তাড়া দিল। কণ্ঠে ওর হায় হুতাশ। জলদি চলুন, কোনো রকম এসেছি, আম্মা দেখলে সর্বনাশ। লোকটার ভিতরে বিন্দু পরিমাণ তাড়াহুড়োর ভ্রুক্ষেপ দেখা গেল না। না কোনো প্রকার ভয়ভ্রান্তি লুকিয়েছিল, বরঞ্চ হাত দুটি উঁচিয়ে লম্বা আলসেমি দিয়ে হাত ঘড়িটার সূক্ষ্ম ধূসর নেত্রমণিতে এক পলক দেখে ওর নখ প্রান্ত থেকে মাথা পর্যন্ত দৃষ্টি বুলান। বৃদ্ধা আঙুল দিয়ে শুষ্ক অধৈর্যরা ঘষতে ঘষতে শুধালেন, এত দেরি হলো কেন? দেরি হবে না, আম্মা ঘুমিয়েছে, তারপরে এসেছি। এখন চলুন তো। উনি সাইকেলের স্ট্যান্ড উঠাতে উঠাতে বললেন, পিছন থেকে শক্ত করে ধরে বসিস, নয়তো বাতাসের সঙ্গে উড়ে যাবি। পাখি ওনার কাঁধে হাত রেখে মৃদু হেসে ফেলল। অদর ছাড়িয়ে যাওয়া হাস্যবান ওষ্ঠাগত হতে বেরিয়ে এলো। সমস্যা কি? আপনাকেও সঙ্গে নিয়ে যাব? উনি গাম্ভীর্যে ভরা মুখটা সামান্যতম হাসতে চেষ্টা করেন। সাইকেল চালিয়ে যাচ্ছেন মাটির চওড়া রাস্তা দিয়ে, দুপাশে ফসলি জমি, মধ্যিখানে মাটির চওড়া কাঁচা রাস্তা। পুঞ্জীভূত কুয়াশার সঙ্গে শস্য করে বাতাসে গা কাঁপিয়ে ছাড়ে। খাটাসের ডাকে গা ছমছমে হয়ে আসে। আবার আখ ক্ষেত থেকে শিয়াল ভাইয়ার ও শকুনের লোমহর্ষক বিভৎস হাড় কাঁপানো হাঁক কলিজা পর্যন্ত কাঁপিয়ে নাড়িয়ে তুলে গা কাটা দিয়ে শরীরের লোম ফুটে উঠছে। কেমন শরীর হিম প্রবাহ হয়ে ভয় ভয় লাগলো ওর। সামনে টর্চ অন করে রেখেছেন উনি, তবুও পাখির ভয় কমল না। চোখ মুখ খিচে পেছন থেকে ওনাকে শক্ত করে বুকের সঙ্গে চাপড়ে ধরে রাখলো, যেন দুটো দেহ একাকার ওই মিলেমিশে আছে। অর্ধেক পথ যাওয়ার পর উনি হঠাৎ থেমে পড়লেন। স্টার নামিয়ে সাইকেল থেকে নেমে পড়লেন। পাখি একগুয়ে মুখটি নিয়ে বিড়বিড় করল। উনি এর আবার কি হলো? কপাল চিন্তিত ভাঁজ রেখা একে শুধালেন, সাইকেল থেকে নাম। কেন? নামতে বলছি, নামবি। এত প্রশ্ন করিস কেন? পাখি প্যাঁচার মতন মুখটা নিয়ে নেমে দাঁড়ালো। সামনে গিয়ে বস। হ্যাঁ? হ্যাঁ, যা বস। রাগে ওর গনগন করতে করতে সাইকেলের সামনে উঠে বসলো। ও বসতে উনি ওর পিছন অংশে উঠে বসলেন। ফের সাইকেল চালাতে শুরু করে দেন। পাখির কোমল শরীর গিয়ে ওনার প্রশস্ত বলবান চওড়া বুকের সঙ্গে মিলে মিশে গেল, যেখান থেকে ওনার স্পন্দনের গতি স্পষ্ট শোনা যায়। ও কান পেতে শুনল, ধকধক করে লাফাচ্ছে ঝাঁপাচ্ছে যেন। অদ্ভুত এক শিহরণ ওর ভেতরটা কাঁপিয়ে তুলল। তবে ভীষণ ভালো লাগলো। ওনার গরম গরম উষ্ণতা ওর গায়ে আছড়ে পড়ে। লজ্জায় ওর গাল দুটি ভীষণ ভারী ভারী হয়ে ও রক্তিম হয়ে আসে। মুহূর্তটা সত্যি চমৎকার, ক্যামেরায় মুঠোবন্দি করে রাখার মতো। সাইকেল চালাতে চালাতে তিনি শুধালেন, বউ পিছনে রেখে সাইকেল চালিয়ে মজা আছে জান। বউ থাকবে সামনে,
যাতে চুমু খেতে ইচ্ছে করলেও টপ টপ করে খাওয়া যায়, যেমন এই। কথাটি শেষ হওয়ার সঙ্গে সঙ্গে উনি দুটো চুমু খেয়ে বসলেন। পাখি ওনার হাতের উপর হালকা থাপ্পড় বসালো। পাগল নাকি? তৎক্ষণাৎ লোকটার হাত ঢিলে হয়ে এলো। উনি সতর্ক বাণীর মনে হঠাৎ আটকে উঠলেন। দ্রুত ব্রেক করতে চাইলেন, তার আগেই সাইকেল কন্ট্রোল হারিয়ে দুর্ঘটনার শিকার হতে হলো। বিলের মধ্যে দুজনেই পড়ে গেল। পরে সে কি দুজনের হাসি, গা কাঁপানো হাসিতে দুজনেই মেতে উঠল। উনি ওকে চেপে ধরে গালে কামড় বসিয়ে দিলেন। ফসলের জমিতে খড়কুটো কেটে শুকাতে দেওয়া দিয়েছিল লোকেরা, তার উপর চিৎপটং হয়ে দুজনেই শুয়ে আছে। দুজনের মুখে লেগে আছে কিঞ্চিতাকার প্রফুল্ল চিত্তের হাসি। সাইকেলে তাদের থেকে কিছুটা দূরে, ব্যথা যদিও বেশি একটা পায়নি, তবুও নভের ডান হাতটা একটু ছিলে গেছে, এর বেশি কিছুই না। দুজনে ফের উঠে বসল। উনি সাইকেল ওঠার আগে হুমকি স্বরূপ ছাড়লেন, আর একটু নড়াচড়া করবি না। এবার পড়লে সোজা কোমরের নাট বল্টু থাকবে না, খুলে খুলে সব পড়বে। ঠিক আছে। ওরা যখন মেলায় পৌঁছায় তখন রাত 9টার। চতুর্দিকে হরেক রকমের আলো, বিভিন্ন ধরনের দোকানপাট। উনি দুটো টিকিট কেটে এনে মঞ্চ নাটক দেখতে ঢুকে পড়লেন। কিছুক্ষণ দেখার পর পাখি আর ভালো লাগলো, খাপছাড়াও চরম বিরক্ত লাগলো। এইসব দেখতে মানুষ টাকা খরচ করে আসে, হ্যাঁ? সব টাকা চলে গেল। ওনাকে ও আঙুলের মাথা দিয়ে খোঁচা দিয়ে ডেকে তুলো, ফিসফিসিয়ে পড়ল। এই যে শুনছেন, আমার ভালো লাগছে না, চলুন বাইরে যাই। উনি উঠে দাঁড়ালেন, শার্ট টেনে টুনে ঠিক করে ওর হাত ধরে বললেন। হায়। ওরা একটি চুড়ির দোকানে সামনে এসে থামল। এখানে বিভিন্ন ডিজাইনের রং বেরঙের চুড়ির কালেকশন রয়েছে। নফ ওকে নিয়ে দোকানটিতে গেল। ভীষণ ভিড়, দাঁড়ানোর বিন্দু মাত্র জায়গা নেই, সব লেডিস। পুরুষ স্বল্প সংখ্যক হবে, তবুও ঠেলে ঠেলে ওরা ঢুকলো। এক মুঠ চুড়ি হাতে নিলেন তিনি। ওর হাত টেনে নিজের কাছে এনে ওই এক মুঠ চুড়ি উনি পরিয়ে দেন। এরপরে হাত ঘুরিয়ে ফিরিয়ে দেখতে লাগলেন। কুচকুচে জোর ভ্রু দুটি উঁচিয়ে ছোট উল্টে বললেন, পারফেক্ট। দেখি 4 মুঠ দেন। লাগবে না, আমার অনেক আছে। তাছাড়া আপনারই এখন চলতে কষ্ট, এখন কেনার প্রয়োজন নেই। শুধু শুধু টাকা অপচয় করা। তুই বেশি বুঝিস, চুপ থাক। নৌফ ভাই, না। আবার আমার মুখের উপর দিয়া কথা বলিস। আমার ইচ্ছে হয়েছে আমার বউটাকে চুরিতে দেখবো, ব্যাস। আর কোনো প্রশ্ন? না। চুরির সঙ্গে আলতা, গাজরা, কিছু সংখ্যক জুয়েলারি কিনে দিলেন। পাশের দোকানে হঠাৎ একটি মেরুন রঙের শাড়ির ওপর ওনার দৃষ্টি আটকে পড়ল। এত সুন্দর শাড়িটা উনি না তাকিয়ে থাকতে পারলেন না। যেমন গাঢ় রং, তেমনি চোখ ধাঁধানো সুন্দর। কল্পনা করতে লাগলেন ওই শাড়িটিতে ওনার প্রিয় নায়িকাকে কেমন লাগবে দেখতে। সেকেন্ড কয়েকের মধ্যে মনে শুধু একটা কথাই আসলো, জাস্ট অসাধারণ। দোকানের কাছে দাম জিজ্ঞেস করলেন। এই যে ভাই, ওই মেরুন রঙের শাড়িটার দাম কত পড়বে? দোকানি বলল 3500 টাকা। উনি পুরো পকেটে হাতিয়ে এই মুহূর্তে শুধুমাত্র 1000 টাকার একটি নোটই পেলেন। তিনি প্রচন্ড রকমের হতাশ হলেন। অধর জিভে ডুবিয়ে গভীর ভাবান্তরে বসলেন। এমন খালি পকেটে কোনো দিনও হয়নি। জীবনের সবচেয়ে করুণ, নির্মম, নিষ্ঠুর মুহূর্ত ছিল বুঝি এটা। আজ ঠিকই উপলব্ধি করতে পারলে নির্মম মধ্যবিত্তরা চাইলেও সবকিছু করতে পারে না। শখ করে শখের নারীকে 3-4 হাজার টাকার শাড়ি গহনা কিনে দিতে পারেন না। তাদের কাছে 1000 টাকাই অনেক। সেখানে 3000 টাকার শাড়ি কেনা কেবল স্বপ্ন বা বিলাসিতা। উনি ফোঁস করে এদিক ওদিক তাকিয়ে লম্বা তপ্ত শ্বাস টান। পাখি ওনার কয়েক হাত দূরে দাঁড়িয়ে ওনার মনোভাব বুঝতে চেষ্টা করে। মেয়েটা দোকানটায় রেগেই আসেনি, কিছুটা দূরে দাঁড়িয়ে আছে। দোকানিকে তিনি হাতের ইশারায় ডেকে বললেন, ভাই, শাড়িটা নামিয়ে প্যাকিং করুন, আমি টাকা নিয়ে আসতেছি। তিনি পাখির সন্নিকটে গিয়ে বললেন, তুই এখানে দাঁড়া, আমি একটু আসতেছি। আমাকে একা রেখে যাবেন না। ওর বেতু মুখটা দেখে তার ভীষণ মায়া জন্মালো। হাতের মুঠোয় মেয়েটার কোমল হাত দুটি নিয়ে চুমু খান। বলেন তিনি, ভয় পাসটা না, এখানে আশপাশে আছি। পাখি করুণ চোখে তাকিয়ে ওনার বেরিয়ে যাওয়া দেখলো। ওর থেকে খানিকটা দূরে গিয়ে তিনি ফোন ঘেটে নিখিলকে কল বসান। নিখিল ব্যস্ত ভঙ্গিতে ফোন রিসিভ করে। 2500 টাকা ধার দে। নিখিল আকাশ থেকে যেন পড়লো। অবাকের সর্বোচ্চ চূড়ায় বিস্ময় পৌঁছে গেল, কৌতূহলে অধর ছড়ায়। ভালো করে নাম্বারটা দেখলো, না, নাম্বার তো ঠিকই আছে। তাহলে সে কি ভুল শুনছে? দিবা স্বপ্ন দেখছে? কি রে, কথা বলছিস না কেন? ওনার গাম্ভীর্যটাকে নিখিলের সর্বিত শক্তি ফিরে
নিজেকে যথাসম্ভব স্বাভাবিক রেখে হাসতে হাসতে শুধু হয়। নিখিল কাহিনী কি বস? যে ব্যক্তি চায়ের দোকানের সামান্য বিলটা পর্যন্ত কাউকে দেয় না, জন্মের পর থেকে আজ পর্যন্ত কারো কাছ থেকে একটা টাকা পর্যন্ত ধার চায়নি, সে আজ স্বয়ং আমার কাছে টাকা ধার চাচ্ছে। এটা আমার সৌভাগ্য না দুর্ভাগ্য বলে মেনে নেব বল? ফাইজলামও করিস না, আমার প্রয়োজন আছে। তোর টাকা লাগলে কাচ্চি ডাইনে যা, ওখানে গিয়ে ম্যানেজারের কাছ থেকে নিয়ে নিবি। আর হ্যাঁ, আমি ধার নিতাম না কারণ ছাড়া, জানিস তো। হ্যাঁ আমি জানি। আপনি যে আপনার রেস্টুরেন্ট ও হোটেল থেকে এ মাসে একটা টাকাও তুলবেন না সেটাও জানি। যাই হোক, 5,000 দিচ্ছি। বেশি বুঝিস? 2,500 টাকার চেয়ে একটা টাকা বেশি পাঠালে বাড়ি এসে পিটিয়ে সোজা ঠ্যাং ভেঙে দিব। ঘটনায় পড়লো এ কেমন সাংঘাতিক ছেলে। তাকে সে টাকা দিয়ে সাহায্য করতে চাইছে, সেই হিসেবে অন্তত ধন্যবাদটুকু পাওয়া প্রাপ্য ছিল। সেখানে ধন্যবাদ দূরে থাক, উল্টো বাড়ি এসে পিটুনির হুমকি দিয়ে যাচ্ছে। কি সৌভাগ্য করে এমন একজন ভাই পাইছে, ভাবা যায়। মনের কথাগুলো চেপে গিয়ে রসিকতা পূর্ণে বলল সে। ভবিষ্যতে আমরা দুজন আত্মীয় হতে যাচ্ছি। আমি তোর হবু বড় ভাইরা ভাই, সেখানে মিনিমাম সম্মানটুকু দেওয়া অন্তত উচিত। সেটা না করে উল্টো পিটুনির কথা বলে হুমকি দিচ্ছিস। হুম, এটা মোটেও ভালো কথা নয়, খুবই খারাপ। নফ চরম বিরক্ত হলো, ফট করে লাইন কেটে দিল। ওসব ফালতু কথা শোনার টাইম এখন নয়। ওইদিকে পাখিকে একা দাঁড় করে রেখে এসেছেন, না জানি মেয়েটা ভয় পাচ্ছে কিনা। নিখিল টাকা পাঠালে বিকাশ থেকে টাকা তুলে সোজা শাড়ির দোকানটিতে চলেন। পাখিকে আশপাশে পেলেন না, তিনি একটু চিন্তিত হলেন। শাড়ির দোকানিকে টাকা দিয়ে শাড়ির শপিং ব্যাগটি হাতে নিয়ে দ্রুত মেয়েটাকে খুঁজতে বের হলেন। মেয়েটাকে জেন্ট দোকানের সামনে পাওয়া গেল। নভকে দেখে জলদি বোরকার ভেতরে একটি শপিং ব্যাগ লুকিয়ে নিল। সেটা নভের শকুনি নজরে পড়ল। কি লুকিয়েছিস দেখি, হাতটা বের কর। কিছু না। ওনার উপস্থিত সন্দেহ তখনও দূর হয়নি, বরঞ্চ দ্বিগুণ গাঢ় হলো। তবে বেশি খাটতে গেলেন না, ছেড়ে দিলেন। যদি মেয়েটি কোনো জিনিস হয় তাই বিরক্ত না করাই ভালো। শিবুকে হাত বুলাতে বুলাতে বললেন, চল। আপনার কাজ শেষ? দুজনে ফের সাইকেলে বসে বাড়ি ফিরল। রাত তখন 11টা। পাখিকে বাড়ি পৌঁছে দিয়ে নভ কাচারি ঘরে চলে এলো। দিনটি ছিল শুক্রবার। সকাল 9টার দিকে পাখি কাচারি ঘরে এসেছে। লোকটা তখন ঘুমিয়ে চুপি চুপে। বাহিরে এখনো সকাল 6টার মতন, সবটা কুয়াশায় তোলে, তাই হয়তো তিনি উঠেননি। লেপ মুড়িয়ে গভীর নিদ্রায় নিমজ্জিত আছে। পাখি অতি সাবধানে নাস্তার প্লেট টেবিলের উপর ঢেকে রাখলো। এরপরে কোমরের ওড়না বেঁধে পুরো ঘর ঝাড়ু দিল। মাটির একটি চুলো ছিল, সেখানে পানি গরম করতেই দিল। ওনার নোংরা কাপড়গুলো গরম পানি করে সাবানের গুঁড়ো দিয়ে ভিজিয়ে রাখলো। গত কয়েকদিন যাবৎ লোকটার কাপড়গুলি বেশ নোংরা হয়েছিল, হয়তো তিনি সময় পাননি ধুতে। মাত্র 2টো শার্ট, 2টো প্যান্ট, 2টো গেঞ্জি নিয়ে এসেছিলেন। সেগুলি মাটির ভারী কাজ করতে করতে ময়লাটে হয়ে এসেছে, অথচ সেগুলি পরে উনি দিব্যি ঘুরছেন ফিরছেন। এইসব দেখে পাখির বড্ড খারাপ লাগলো, কষ্ট লাগে। এভাবে স্বেচ্ছায় কেউ নিজেকে কষ্ট দেয়? ওনার টাকা পয়সার কোনো অভাব আছে? নেই। ওনার কেন ফালতু চ্যালেঞ্জ নিয়ে সময় ও শরীর নষ্ট করতে হবে? লোকটার মুখের দিকে তাকানো যায় না, কেমন শুকিয়ে আসছে চোখ মুখ। হাত দুটি সেদিন দেখেছিল ফোসকা পরে ফুলে বাজে অবস্থা। ভাত মাখিয়ে খেতে পারছিলেন না, ও খাইয়ে দিয়েছিল। তবুই বান্দা এই কাজ ছাড়তো না। শত বোঝানোর পরও লাভ হয়নি বইকে। না উনি ওর কথা বুঝতে চেষ্টা করেছে, নিজের সিদ্ধান্তে অটল ছিলেন। এমন ঘাটতারা একঘেয়েমি লোক আদৌ হয়? যে লোক দিনের মধ্যে 3-4 বার করে কাপড় চেঞ্জ করেন, ঘরে 4-5 জন সার্ভেন্ট আছে কাজ করার জন্য, সেই লোক গত কয়েকদিন ধরে একই কাপড় পরে আসছেন। বিষয়টি অত্যন্ত দৃষ্টিকটু, তবুও মানিয়ে নিচ্ছেন। গায়ের আগের মতন সেন্ট ছিটান না, তবে ওনার ঘামার্ত গন্ধটা পাখি বেশ প্রিয়। মাঝে মধ্যে ওনার শার্টের ঘ্রাণ শুকেছে, কি যে ভালো লাগে তখন। এত এত সুখ লাগে ওনার গায়ের গন্ধটা, তার অতি পছন্দ। আপাতত ভাবনা ভাবি বাদ দিয়ে ভিজিয়ে রাখা কাপড়গুলি মাছের ঘের থেকে ধুয়ে এনে ততক্ষণে লোকটা লম্বা আলসামি মেরে উঠে বসল। প্রাণেন্দ্রিয়ে মেলি মেলি গন্ধ স্পষ্ট ভাসে নুপুরের ঋণিচিনি শব্দের তরঙ্গে। বুঝতে বাকি নেই কিছু। উত্তরের জানালাটা হাট করে খোলা, সেখান থেকে সোনালি রোদের কিঞ্চিত আলো হু হু করে ঘরে ঢুকে পড়ছে। পাখির কাচারি ঘরে ঢুকতে নওয়াফ বুকে টেনে লেপের ভিতর ঢুকিয়ে নিল। ইস কি ঠান্ডা হাত পা, বরফের রাজ্য থেকে উঠে এসেছিস নাকি? জি না,
আপনার শ্বশুরের রাজ্য, আপনার শ্বশুরের রাজ্য থেকে উঠে এসেছি। এখন উঠুন, গোসল করে নিন, এরপরে নাস্তা করবেন। শুক্রবার মানে বিবাহিতদের অর্ধেক ঈদ, বুঝলি? সেই ঈদ পালন করে নেই আগে। খবরদার, সকাল সকাল উল্টাপাল্টা কিছু করবেন না। ঘড়ির টাইম দেখেছিস? 11টা বাজে। তাহলে সকাল কোথায়? এখন তো অর্ধ দুপুর হয়ে এলো। পাখি এত কথা শুনল না, ওনাকে লেপের মধ্য থেকে টেনে তুলল। উনি ওর গালটা চেপে ধরে টেনে উষ্টাগতে উষ্টপুট পিষে দেন। পাখি নির্বিঘ্নে স্ট্যাচু হয়ে গেল। যখন হুসেন ওনাকে ঠেলে সরাতে চাইল, লোকটা ওর হাত দুটো কবজা করে নিলেন। এরপরে দীর্ঘ মুহূর্তে লম্বা চুমনের পথ থামেন। শেষ। সকালের ব্রেকফাস্ট আপাতত কমপ্লিট। এখন দুপুরে লাঞ্চের সময় হয়ে এসেছে। যান, চলো লাঞ্চটা সেরে ফেলি। পাখি ওনার হাতের শক্ত বাঁধন থেকে ছুটতে মুচড়ামুচড়ি করলো। হাত ঢিলে হয়ে আসতে ওনাকে ধাক্কে সরিয়ে দিল। এরপরে বুকে ধরে মুখ গোল গোল করে কতক্ষণ গরম গরম শ্বাস ফেলল। স্বাভাবিক হতে হাত নাড়িয়ে নাড়িয়ে শুধালেন। এত নিষ্ঠুর কেন আপনি? হ্যাঁ, আর একটু হলে দম বন্ধ হয়ে মরে যেতাম, আবার আসছেন লাঞ্চ করতে। বেকুব, চুমু খাওয়ার মধ্যে দেখেছিস কেউ মরে? মরবো, আমি মরবো। যেভাবে শ্বাস বন্ধ করে চেপে যখন তখন ধরে রাখেন, তাতে কিছুদিনের মধ্যে মরবো কনফার্ম। মরলে এতদিনে মরতি, অতপর তুই মরতি না। ট্রেনিং দিচ্ছি, ট্রেনিং চলবে। রোজ সকালে আসবি, আমি তোকে চুমু খাওয়া শিখাবো। চুমু একটি শারীরিক ব্যায়াম। যত খাবি শরীর ততই সুস্থ থাকবে, বুঝলি? আপনার সঙ্গে কথা বলাই বেকার, বাইরে আসুন। সাবান, শ্যাম্পু ও গরম পানি রেডি আছে। উনি গামছা পরে বেরিয়ে এলেন। পাখির চোখ রাঙালো। একই 1.5 ইঞ্চি একটা পরে এসছেন, খুলে গেলেই কেল্লাফতে। খুললে খুলুক, তুই তো দেখবি। অন্য কেউ কি? তাই বলে আপনি এক রত্তি একটা গামছা পরে আসবেন? ছি! যেভাবে বলছিস, গামছা মনে হয় কোনো পোশাক নয়, এটাও একটা পোশাক। আমার মতন গরিবের এটাই সম্বল। এই দেখ আমি পরেছি, সুন্দর না? আমি জানি সুন্দর, তোর বলতে হবে না। ঘটনা হচ্ছে, গামছা পরে গোসল করলে গোপন চিপাই চুপাই পানি ঢালতে সুবিধা হয়, বুঝলি? পাখির মুখ বন্ধ হয়ে গেল। সে আর কোনো কথাই বলবে না। যাই বলুক তার প্রত্যুত্তরে উনি উত্তর রেডি করে রাখেন। সাবান দিয়ে সে ওনার গা ঘষে ঘষে দিচ্ছিল। উনি চোখের সামনে থেকে হাত দিয়ে সাবানের ফ্যানাস সরিয়ে শুধালেন। একদিকে সারাদিন ঘষলে হবে, উপরে নিচে ঘষবে কে শুনি? তোর বাপ এসে? দেখি নিচের দিকে ঘষা মাজা কর। পাখি গা ঘষা রেখে কোমরে হাত তুলে দাঁড়িয়ে রইল। চোখ তুলে বলল, ছি ছি নওয়াজ ভাই, আপনার লজ্জা শরম নাই? আপনি গামছার তলে আমাকে ঘেঁষতে বলছেন? লজ্জা শরম তো অনেক আগেই তোর কাছে বিক্রি করে দিয়েছি সোনা, এখনো লজ্জা থাকতে বলছিস? পাখির ইচ্ছে করলো নিজের দুগালে দুটো চর বসে দিতে। কেন যেন সঙ্গে কথা বলতে চায়, জানে পারবে না, তবু আগ বাড়িয়ে আগে ছুটে যায়। পাখি ওনার চুলে শ্যাম্পু করে দিল। এরপরে ওনার গায়ে পানি ঢালতে ঢালতে উঠে এলো। এবার কাপড় চেঞ্জ করেন। উনি দাঁড়াতে গিয়ে আচমকা গামছাগুলি পড়ে যাচ্ছিল। পাখি দ্রুত হাসতে হাসতে পিছু ঘুরে গেল। নির্লজ্জ, এজন্য 1.5 ইঞ্চি গামছা পরতে নিষেধ করছিলাম। সমস্যা কি? তোর জিনিস তুই দেখেছিস, অন্য কেউ কি দেখেছে? অতএব লজ্জা পাওয়ার প্রশ্নই আসে না। তাছাড়া নিচে আন্ডারওয়্যার ছিল। পাখি পুরোই থ হয়ে গেল। এমন খোলামেলা কথা কেউ কি বলে? পরের মুহূর্তে মনে হলো লোকটা তো তার স্বামী, বলতেই পারে। ওর হয়তো শোনার অভ্যাস নেই, তবে অভ্যাস হিসাবে লুঙ্গি পরে ঘরে ঢুকে গেলেন তিনি। পাখি গামছা ধুয়ে রৌদ্রে দিয়ে কাচারি করে ঢুকল। লোকটা ছোট্ট আয়নায় নিজের চুল দেখছিল। পাখি ঘরে ঢুকতেই শুনল, চুল দাড়ি বড় হয়ে গেছে না রে, সময় পাইনি ছোট করার। একটা পাঁচ কোদাল এনে দিব ছাঁটাই করতে। মস্করা করস? আপনার চুল দাড়ি ফেলে নেড়ে মৌলবি না হতে পারলে ভাল লাগে না। তাহলে বলছিস ওসব বড় বড়ই রেখে দিতাম? মন্দ হতো না, আপনার লম্বা চুলগুলি আমার রাবার ব্যান্ড দিয়ে বেঁধে দিতাম। মজা হচ্ছে না? মোটেও নয়। এবার নাস্তা খেয়ে নিন। তুই খেয়েছিস? উনি টেবিলে চেয়ার টেনে বসে পড়লেন। খেতে ওনার খাওয়া শেষ হলে পাখি গলার ওড়না খুলে ওনার চোখ বেঁধে দিল। উনি আশ্চর্য হলেন।
কি করছিস? শিস, কথা বলে না। আপনার জন্য সারপ্রাইজ আছে, চোখ খুলবেন না? ওকে মাই ডিয়ার বউ। পাখি মুচকি হাসল। বালিশের নিচ থেকে একটা শপিং ব্যাগ বের করে এনে বিছানার মাঝে রাখলো। এক এক করে শপিং ব্যাগ থেকে জিনিসপত্রগুলি বের করলো। হ্যান্ড পেইন্টিংয়ের 3টি পাঞ্জাবি, হাত ঘড়ি, জুতো, সেন্ট, টুপি সব কিছু বের করে পাখি বলল, আজ আমি আপনাকে নিজ হাতে সাজাবো। আগে মহারানী, আপনি যা বলবেন। অনুমতি পেয়ে পাখি খুশি হলো। সবার প্রথমে ওনার দেহে লেমন রঙের পাঞ্জাবিটা পরিয়ে দেয়। পাজামা আগে থেকে উনি পরেছিলেন। এরপরে পায়ে জুতো পরিয়ে দিল। পাঞ্জাবির হাতা ফোল্ড করে হাতঘড়িটা পরিয়ে সবশেষে মাথায় টুপি পরিয়ে থামে। লেমন রঙের পাঞ্জাবিটা ফর্সা বলিষ্ঠ শরীরে পারফেক্ট ম্যাচ করেছে। দূর থেকে দেখলে চোখে লাগে। বাকি নেভি ব্লু আর কালো রঙের পাঞ্জাবি দুটি সেদিন যখন মেলায় গিয়েছিল ওনার অনুপস্থিতিতে কিনে লুকিয়ে রেখেছিল। সেইগুলি বিছানার এক প্রান্তে রেখে দিল। লেমন রঙের পাঞ্জাবিটা গত রাত্রে বসে বসে দীর্ঘ সময় নিয়ে হ্যান্ড পেইন্টিং করেছিল। পেইন্টিং করতে কঠোর পরিশ্রম লেগেছিল, তবুও সফল হয়েছে। লোকটার গায়ে তো মানিয়েছে, সুন্দর দেখাচ্ছে। মোটামুটি সে ভালোই হ্যান্ড পেইন্টিং পারে। অনেক দিনের ইচ্ছে ছিল লোকটাকে হ্যান্ড পেইন্টিং পাঞ্জাবি গিফট করবে। পাঞ্জাবি ওনার সাইজ মতন কেনা ছিল, বাট সময়ের অভাবে কাজ করা হয়নি। হ্যান্ড পেইন্টিং করতে প্রচুর সময় লাগে, সঙ্গে লাগে ধৈর্য। ধৈর্য ছাড়া এই কাজ সম্ভব নয়। তবুও ভালো কাজটা সে নিখুঁত আকারে সাজিয়ে গুছিয়ে করতে পেরেছে। যাই হোক, পাখি ওনার চোখ থেকে ওনা খুলে দিয়ে আয়নার সামনে দাঁড় করালো। উনি মনোযোগ দিয়ে পাঞ্জাবির গর্জিয়াস কাজ করাটা দেখছিলেন। পাখি ভ্রু উঁচিয়ে জিজ্ঞেস করলো ইশারায়, কেমন? চমৎকার। আমার লাইফে দেওয়া এটা শ্রেষ্ঠ সারপ্রাইজ ছিল। নিজের হাতে হ্যান্ড পেইন্টিং করেছিস। যাক, গোবর ছাড়া মাথায় আরো কিছু আছে। আমি আরো কিছু পড়ি। তাই? তা শুনি, আর কি কি পারিস? চুল বাঁধতে পারি, খেতে পারি, ঘুমাতে পারি, নাচতে পারি, গাইতে পারি, মেহেদি দিতে পারি, দরজা খুলতে পারি, আপনার চুল দাড়ি ধরে ঝুলে থাকতেও পারি। উনি গালে হাত দিয়ে ওর মুখের দিকে চেয়ে নীরব শ্রোতার মতন কতক্ষণ শুনলেন। এরপর গাল থেকে হাত সরিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করতে করতে সুথান, সব অকেচো, একটাও কাজের কাজ এই অকেজোই একদিন কাজের কাজ হয়ে দাঁড়াবে, বুঝলেন? নয়। বুঝেছি আমার বিবিজান। এবার আমার জুম্মার দিনের সালামি দিন। দিতেই হবে। আবার জিগায়, আগে আমাকে কিছু দে। কি দিব? তাও বলে দিতে হবে। চুমা দিবি, চুমা। আস্তাগফিরুল্লাহ। এই আপনিরা নামাজে যাবেন বলে মাত্র অজু করে এলেন। চুমু খেলে আপনার অজু থাকবে না, হালকা হয়ে যাবে। বিবিজান, এটা রোজা নয় যে চুমু খেলে হালকা হয়ে যাবে। দেখ, দিলে দে, না দিলে না দে, সময় কিন্তু কম। নামাজে চলে গেলাম। পাখি হেসে ফেল। ওনার ললাটে দু গালে দু চোখের পাতায় লম্বা চুম্বন করে থামলো। দোকানপাট খুলে রেখে আমার অজু হালকা করতে চাইছিস নাকি? ওমা, এসব কি বলছেন? কোথায় দোকানপাট খোলা রাখলাম? তোর বুকের ওড়না কই? এতক্ষণে পাখির হুঁশ এলো ও দ্রুত গলায় ওড়না জড়িয়ে নিল। উনি ওকে 500 টাকার একটি নোট দিল। আপনার জুম্মার দিনে বোনাস বিবিজান, কম হয়ে গেল নাকি? না, এটা অনেক বেশি ছিল। আপনার রক্ত ঘাম পানি করার টাকা আমি সযত্নে তুলে রাখবো। কখনো কোনো পরিস্থিতিতে এই টাকাটা ভাঙবো না। কেন জানেন? কারণ এই টাকার সঙ্গে আপনার কঠোর পরিশ্রম ও ঘামের পানি মিশে আছে। আগেরগুলা তো বসে বসে উপার্জন করেছেন, কিন্তু এটা ছিল আপনার মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করার টাকা। অতএব এর মূল্য আপনার কাছে অনেক বেশি। উনি ওকে শক্ত করে বুকে চেপে ধরলেন। আমার প্রাণটা, তুই সারা জীবন এমন করে আমার পাশে থাকিস, তাহলে জীবনে আর কিছু আমার চাই না, শুধু তুই হলেই হবে। ইনশাল্লাহ থাকবো। যতক্ষণ আপনি আমার থাকবেন আমিও আপনার থাকবো। এখন নামাজে যেতে হবে, যান। যান। দ্রুত খেতে আসবেন, খাবার নিয়ে আসতে পারবো না। এমন ঘন ঘন আসলে কবে যেন আম্মা ধরে ফেলে। ঠিক আছে। এরপরে কেটে গেল বেশ কিছুদিন। উনি জমিতে বীজ বপন করলেন, উন্নত মানের সার দিলেন, প্রতিদিন পাইপ দিয়ে পানি দিলেন। এভাবে তার কঠোর পরিশ্রমের পর বেশ কয়েকদিনের ভেতরে বীজগুলি হতে চারা মাথা তুলে দাঁড়ালো, বেশ লম্বা চড়া হয়েছে। তিনি আগাছা পরিষ্কার করে দিলেন, পানি নিষ্কাশনের সুবিধা করে দিলেন। এতে ফলন ভালো হতে লাগলো। সবুজ সবজিতে
ক্ষেত ভরে এলো। এ যেন চতুর্দিকে সবুজের সমারোহ। টমেটো, লাল শাক, ধনেপাতা, ফুলকপি, বাঁধাকপি, মূলা এসব সবজি কাচারি ঘরের পেছনে লাগিয়েছিলেন। বেশ সুস্থ সবল হয়ে বেড়ে উঠেছে তারা। ওদের প্রতিচ্ছবি দেখলে তার অদ্ভুত শান্তি সুখ লাগে, চিত্ত জুড়ে শীতল হয়ে আসে। তবে এসব সবজিগুলো এখনো পরিপূর্ণভাবে পুষ্টিগুণ হয়নি, এখনো খাওয়ার পুরোপুরি উপযোগী হয়নি। আর কিছুদিন পর সেগুলি খাওয়ার জন্য উপযোগী হবে। মাছের ঘেরের পাশে আবার লাউ শাক, কুমড়ো গাছের চারা এনে লাগিয়েছিলেন। সেগুলো যেন ঠিক মতন বেড়ে উঠতে পারে সেজন্য ডাল কেটে মাচাও তৈরি করে দিয়েছিলেন। মাশাআল্লাহ, কয়েকদিনের ভেতরে গাছগুলি লতা পাতা ছড়িয়ে মাচায় গিয়ে পৌঁছেছে। পুঁই শাকগুলি ঘেরের পাশে পাশে ডালের উপর ঝুলে পড়েছে, দেখতে চমৎকার লাগে। এই সবজি ক্ষেত এসে দুটি জিনিসের অভিজ্ঞতা পেয়েছেন তিনি। প্রথমত, রোজ ঘুম থেকে উঠে সবুজে ঘেরা এমন বৃক্ষগুলি দেখে তার সকালটা ভালো কাটে। আর দ্বিতীয়ত, যতবার তার মন খারাপ হয় সবজি ক্ষেতের মাঝে গিয়ে চুপচাপ চিত হয়ে বিস্তীর্ণ খোলা আকাশটিতে শুয়ে থাকে, তাকিয়ে থাকেন। তার একাকিত্ব লাগে না, যেন ওই সবুজ বৃক্ষগুলি তার সবচেয়ে কাছের আপন প্রিয় বন্ধু। হাতছানি দিয়ে যেন ওরা বলছে, আমি তোমার প্রকৃত বন্ধু, তাহলে একাকিত্বের ভয় করো কিসের? দিন 5 আগে দুটি ছাগল এনে পালছেন, দিনে খেতে বেঁধে আসেন, সন্ধ্যায় নিয়ে আসেন। এইভাবেই জীবনধারা চলছে। মোটামুটি তিনি অনেক কাজে শিখে পড়ে গিয়েছেন, সাধারণ লোকেদের মাঝে মিলেমিশে চলছেন। একজন সাধারণ মানুষ, আর ওনার ভেতরে কোনো তফাৎ নেই। সকলের সঙ্গে নিষ্প্রিয় ও নিষ্ঠার সঙ্গে মিলেমিশে কাজ করতে শিখে গেছেন। কেউ কেউ ওনার থেকে অনুপ্রেরণা পায়, উৎসাহ পায়। একজন সাধারণ মানুষ ওনার সঙ্গে কথা বলতে আগের ন্যায় গিল্টি ফিল করে না, বরঞ্চ সকলেই বন্ধুস্বরূপ আচরণ করে। যদিও এসব কাজ করতে ওনার পক্ষে মোটেও সহজদ্রব্য ছিল না। প্রথম প্রথম বেশ কঠিনই মনে হয়েছিল, কষ্ট হয়েছিল। সারাদিন কাজ করার পর রাতে শরীর ব্যথা করত, ঘুমাতে ভীষণ কষ্ট হতো। কিন্তু এখন আর কঠিন নয়, সহজ ক্ষেত্র মানিয়ে নিতে শিখে গেছে। এর জন্য ওই যথেষ্ট পরিমাণ পরিশ্রমও করতে হয়েছে। তবুও তিনি সফল। গায়ের রং আগের চেয়ে একটু চাপা হয়ে গেছে, চুল দাড়িগুলো বেশ লম্বা লম্বা হয়ে এসেছে। তবু ওনার মানসিক শান্তি এখানেই খুঁজে পান। অন্তত এখানে শান্তির একটা ঘুম তো দেওয়া যায়। সারাদিন দীর্ঘ ক্লান্তিময় পরিশ্রম শেষে ঘুমটা রাতে অটোমেটিক চলে আসে। এভাবে দিনগুলি পার হয়। আর মাত্র কয়েকদিনের ব্যাপার, এরপরে 1 মাস শেষ। তবে ওনার ওই ধন সম্পত্তির বিলাস বহুল বাড়ির ঘরের চেয়ে এই কাচারি ঘরের কুড়ের ঘরে থাকতে বেশি শান্তিদায়ক ও স্বাচ্ছন্দ্যদায়ক মনে হয়। ডাল দিয়ে ভাত খেয়ে এখানে বসে যেই তৃপ্তিদায়ক শান্তি পাওয়া যায়, তা ওই দালান কোঠার মতন ঘরে পাওয়া যায় না। পরদিন তিনি ঘুমিয়েছিলেন, পাখি কোথা থেকে হন্তদন্তে ছুটে এলো। উত্তেজিত শরীর ওনাকে দ্রুত টেনে বসালো। সকাল সকাল মেয়েটার এমন উড়ুনচুটি আচরণ দেখে উনি বিস্মিত হলেন, গভীর আশ্চর্যজনকতায় ভরকান। ওইদিকে চক্রাহারের যন্ত্রণায় মাথাটা ফোক ফোক করে ঘুরছে, কিন্তু মেয়েটার হাতে তাড়া। ওনাকে না নিয়ে যাবেন না বুঝে গেল। তাকে কথা বলা বিন্দুমাত্র সুযোগ না দিয়ে টানতে টানতে ঢ্যাঁড়স ক্ষেতের সামনে নিয়ে এলো। হলুদ রঙের ঢ্যাঁড়স ক্ষেত ভরে আলাদা এক সৌন্দর্যময় পরিবেশ সৃষ্টি করেছে। ফুলে ফুলে ভরে উঠেছে পুরো ক্ষেত জুড়ে, ফুল ফুটেছে, মৌমাছি বসেছে। এমন মনোরম চোখ ধাঁধানো সৌন্দর্যময় দৃশ্যগুলি দূর থেকে দেখে ওনার দৃষ্টি দুটি জুড়িয়ে এলো। সকাল সকাল এমন একটি দৃশ্য দেখে তার চোখ ছোড়া খুশিতে জল জল করে উঠল। পাশেই সরিষার চারাগুলি 30 সেন্টিমিটার লম্বা হয়ে এসেছে। গত কয়েকদিন তেমন একটা খেয়াল করেনি, তাতে এত পরিবর্তন! বাহ বাহ, চমৎকার! ওনার অধরে কোণে হাসি ফুটে উঠল। উনি উল্লাসিত হলেন, উত্তেজনায় শরীর কাঁপছে। প্রফুল্ল চিত্তে মনে খুশিতে চকচক করা মুখটা দিয়ে বেরিয়ে এলো, আমি পেরেছি পাখি, আমি পেরেছি, সফল হয়েছি। খুশিতে চিকচিক করে চোখে অশ্রু জমেছে ওনার। পাখি হাসতে চেষ্টা করলো, কথা চলুন। আপনি পেরেছেন, সফলও হয়েছেন। তবে আর মাত্র 3-4টা দিন আপনি এখানে আছেন, এরপরে আর থাকবেন না। আপনি ছাড়া কাচারি ঘরটা খা খা করবে। বলে বলতে গিয়ে পাখির গলা ধরে এলো, সঙ্গে অবরুদ্ধ লাগলো। টেনে টেনে শ্বাস তুল। লোকটা আর এখানে থাকবে না, তাকে এখানে দেখা যাবে না। ভাবতে ওর কান্না পাচ্ছে, ভীষণ কান্না। কেমন মায়ের সঙ্গে মিশে গেছেন উনি। এখন সামান্য
দ্রুতটুকু সহ্য হয় না। পাখির মন খারাপ হওয়া ছোট্ট মুখটা উঁচু করে তুলেন তিনি। দু হাতের তালুতে মুখটা তুলে ধরে চোখে চোখ রেখে বলেন, ওইদিকে আমার ট্রি হোমটি যে তোর জন্য কাঁদছে তার বেলায় ও নওয়াব ভাই, এবার চুলদাড়ি কেটে আসুন। পাগল পাগল দেখাচ্ছে। কেন পাগল দেখাচ্ছে বলে পছন্দ হচ্ছে না? ও মা, ও কথা কখন বললাম? তোর কথার সাইজে তো তা বোঝা যায়। বেশি বোঝেন। আপনি পাগল হন আর যাই হন, আপনি আমার স্বামী। তাই উনি আশপাশ সতর্কতার সঙ্গে নজর বলে ফিসফিস কর্ণপাতে শুধালেন, কাচারি ঘর খালি আছে, চলবে নাকি আরেকবার? পাখি লাজুক হেসে দ্রুত পালালো। লোকটা হাসতে হাসতে শুধালো। ভীতু কোথাকার। পাখি চলন্ত পথে হঠাৎ থেমে পড়ল, পিছু ঘুরে মিহিস্বরে বলে উঠল, আমি ভীতু নই, নওয়াব ভাইয়ের বউ ভীতু। বিস্তীর্ণ খোলা আকাশে আজকাল সূর্যরাজের দেখা পাওয়া পূর্ণিমার একখণ্ড চন্দ্র হয়ে দাঁড়িয়েছে। তার তেজস্ক্রিয় রূপের মনোভাব বোঝা দুঃসাধ্য প্রায়। এই ভালো তো এই মন্দ, কখনো কিঞ্চিত রোদের দেখা মিললেও মিনিটের মধ্যে তা নিরুদ্দেশ হয়ে যায়। আবারও কুঞ্জ কুঞ্জ অব্রপ্রীতির আড়ালে হতে কখনো কখনো নব্য বধূদের ন্যায় উকি দিতেও দেখা যায়। এ যেন একরাশ লাজুকতা ঘিরে মাখানো তার আবির্ভাব। তেমনি একটি সকাল ছিল শনিবার। ডিসেম্বরের শীত ভালোই দাঁতে দাঁত লাগিয়ে ছাড়ছে। তার উপরে গ্রামগঞ্জে বরাবর শীতের তাড়া একটু বেশি, হাড় পর্যন্ত না কাঁপিয়ে ছাড়ে না। পুকুর জলাশয় পানিতে অতি তাপমাত্রা ঠান্ডা, এত পরিমাণ ঠান্ডা যে হাত ছোঁয়ালেও বরফের ন্যায় অনুভূতি উপলব্ধি করা যায়। রাস্তাঘাটের এক প্রান্ত থেকে অপর প্রান্তে ঘনীভূত কুয়াশা, বুড়ির জন্য কাকপক্ষীও দেখা যায় না। ধোয়া ধোয়া বিস্তৃত কুয়াশা বুক ছিঁড়ে সকাল সকাল দু ব্যাগ ভর্তি বাজার নিয়ে এলেন তিনি। শরীরে আটসাটো মোটা ভারী, শরীরে উত্তরি জড়ানো। ওইদিক এইদিক তাকে ঘরের লোকজন খুঁজলেন, কারো দেখা পাওয়া গেল না। তিনি বৈঠকখানার উপর চট করে বসে পড়লেন। সিমেন্টের তৈরি বসার স্থানটি ঠান্ডা কতটুকু তা বসার মাধ্যমে আন্দাজ করতে পারা গেল। এমনিতেই মরার শীত, তার উপর বৈঠকখানার শীতল স্পর্শ ওনার ভেতরটা কাবু করতেই চাইল। তার আগে উনি অতি সাবধানে দাঁড়িয়ে পড়লেন, গলা টেনে ঘরের ভিতরে উকি দিয়ে ডাকলেন, স্বাধীন মুক্তি, ঘরে কেউ আছিস? কাজল রেখা রান্নাঘরে রুটি বানাচ্ছিল। পুরুষালী গাম্ভীর্যে ভরা সুপরিচিত কণ্ঠের ডাক শুনে কাপড়ে হাত মুছে চটজটে উঠে দাঁড়ায়। সহসা ছেলেটা প্রয়োজন ব্যতীত ঘরে আসে না। হঠাৎ করে আসার কারণ নিশ্চয় জরুরি কিছু দরকারে। তিনি তাই বিলম্ব না করে ঘরের চৌকাঠে এসে দেখলেন বাজার ভর্তি ব্যাগ হাতে নিয়ে 30 বছরের যুবক কাঁচামো লোকটি নিঃসংকোচে দাঁড়িয়ে আছে। ওনাকে দেখে কাজল রেখা অতি দ্রুত হেঁটে এলেন। এই ফাঁকে উকি মেরে বাজার ভর্তি ব্যাগগুলো এক পলক দেখে নিলেন। এরপর যথাসম্ভব কণ্ঠের বেগ বহাল রেখে চোখ রাঙিয়ে তাকান, কঠিন আদল হাতে শুধালেন, এইসব কি? হ্যাঁ নওয়াব। লোকটাও শুকনো শীতল শুষ্ক অধর দুখানা মুখের ভেতর দিয়ে জিপ নেড়ে ভিজিয়ে নেন। বৈঠকখানার উপর ফু দিয়ে শুকনো পাতাগুলো ঝেড়ে উড়িয়ে ফেলে তিনি শুকনো গামছাটা পেতে তার উপর বসতে বসতে শুধালেন, আজ দুপুর আর রাতে আমাদের রান্নার প্রয়োজন নেই কাকি। আজ আমার পক্ষ থেকে আপনাদের সকলের দাওয়াত রইল। সেই হিসেবে আপনারা আমার অতিথি থাকবেন। কাজল রেখার নিখুঁত কর্ণের গড়া চোখ দুটি তার তাক করে। 30 বছরের স্বাস্থ্যবান বলিষ্ঠ দেহের ছেলেটিকে দীর্ঘ মুহূর্ত নিয়ে দেখে নিলেন। ছেলেটার বাহ্যিক সৌন্দর্য, শতুনু দেহের আচার আচরণ ভঙ্গিমা যথেষ্ট প্রশংসার পঞ্চমুখে ভাসানোর মতন। ভেতরটা কেমন সেটা জানা সহজতব্য নয়, কিংবা বোঝা পরিষ্কার নয়। কোনো এক অদৃশ্য রহস্যের বেড়াজালে চাদরে ভেতরটা মুড়িয়ে রেখেছেন যেন। পরিস্থিতি যেমনই থাক, ঠান্ডা মাথা রেখে সাজিয়ে গুছিয়ে কথা বলাও তার একটি ভালো গুণগুলির অন্তর্ভুক্ত। বলা যায় এই একটি ভালো বৈশিষ্ট্য ছেলেটার ভেতরে বিদ্যমান রয়েছে। কিছু সংখ্যক লোক এমন আছে যারা খুব সহজে মানুষের মস্তিষ্ক কন্ট্রোল করতে পারে। তাদের মধ্যে এই ছেলেটা একজন। ছেলেটা যেহেতু নিয়ন্ত্রণ করেছে তাই কাজল রেখা আর বাধা দিলেন না। ছেলেটা যেহেতু নিমন্ত্রণ করেছে তাই কাজল রেখার বাধা দিলেন না। নিখিল স্বাধীন দুজনেই নওয়াফের সঙ্গে আছে। সকলে মৃধা বাড়ির উঠোনে মিলেমিশে খাবারের আয়োজনে নেমে পড়েছে। রমিজ শাফিন অয়নকে দেখা গেল চাল তুলতে। স্বাধীন মাটি খোঁড়া চুলা তৈরি করছে। বেলা একটু বাড়তে মুস্কান আর ইচ্ছের দেখা মিলল। মুক্তি বসে
নেই, কোমর খিচে ওদের সঙ্গে কাজে নেমেছে। মেয়েটা কাজে যেমন নিষ্ঠার সঙ্গে পারদর্শী তেমন পুজ্জও। এই দিকে পাখির খবর নেই। মেয়েটা বন্ধের দিন কাঁথা মুড়ি দিয়ে ঘুমিয়ে টিপে। রুমের ভেতর দিন রাত না বোঝার বিন্দুমাত্র অবকাশ নেই। তার ঘুম ভাঙলো 10টার দিকে। হাড়ি পাতিলের টুকটাক শব্দ শুনে কি ঘুমানো যায়? মাথাটা ভীষণ ধরেছে, মনে হলো ভারী কোনো বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে। কতক্ষণ থাম মেরে বসে রইল গায়ে গোলাপি রঙের স্কার্টের সঙ্গে কালো রঙের ফতুয়া, পায়ে মোজা দুটি পরে বের হতেই যাচ্ছিল। তখনই পুরুষালী কণ্ঠস্বর সে থেমে পড়ল। ভালো করে শুনলো। সে কি ভুল শুনলো? কান খাড়া করে রাখলো। আবারও সে একই স্বর, একই কঞ্চনালী। ওর ভেতরটা কেমন বিদ্যুতের ন্যায় কম্পন মেরে উঠল। সঙ্গে নিখিল আর স্বাধীনের কণ্ঠ ভেসে আসছে। পাখি গায়ে উলের সাদা রঙের সোয়েটার জুড়ে, গলায় ওড়না কোনো রকমের ঝুলিয়ে উঠোনে বেরিয়ে এলো। উঠানের মাঝে নিখিল আর নওয়াফকে বড় বড় দুটি হাঁস কাটতে দেখা গেল। মুস্কান আর ইচ্ছে চেয়ার পেতে বসেছে ততক্ষণে। ওদের হাতও খালি নেই, দুজনেই পেঁয়াজ রসুন ছিলছে। পাশেই তার আব্বা হাঁসের চামড়া পরিষ্কার করছেন। পাখি পিনপিন করে চাইলো, দৃষ্টি জোরে ঘুরিয়ে ঘুরিয়ে সকলের কর্মকাণ্ড খানা দেখছে। বোকা বোকা মাথায় বড্ড করে জানতে কৌতূহল জাগলো। সকাল সকাল এত মানুষ কেন ওদের বাড়িতে? কোনো বিশেষ আয়োজন হবে কি? ওইদিকে দক্ষিণা হাওয়ায় গা উড়িয়ে নেওয়ার জোগাড়। পাখির শরীর শীতে কাটা দিয়ে লোম দাঁড়িয়ে গেল। জলদি মোটা কালো চাদরটা মুড়িয়ে ঢুলতে ঢুলতে উঠোনের মাঝে জল চৌকি এনে পেতে বসে পড়ল। ওর ফোলা ফোলা গালে ঘুম জড়ানো তৈলাক্ত মুখটার পানে নফ এক পলক মোহগ্রস্তের ন্যায় তাকে পাথর দুটো চেপে হাসল। কি ব্যাপার, আপনার ঘুম ভেঙেছে ম্যাডাম? পাখি হাসতে চেষ্টা করলো। হাসের দিকে তাকে ঘুম যেন কঞ্চি পড়ল। আপনারা এখানে এসব কি করছেন? বাড়িতে কোনো অনুষ্ঠান হবে নাকি? নফ সতর্কতার সঙ্গে আশ্রপাশ নজর বুলিয়ে ওর উৎকর্ণের কাছে অজর নাড়িয়ে ফিসফিসিয়ে পড়ল। বিয়ের পর সব জামাইকে শ্বশুর বাড়িতে একবার করে হলেও বাজার করতে হয়, সেটাই করেছি জান। নিখিল তর্জনী আঙ্গুলের মাথা দিয়ে নফকে খোঁচা পশালো। এমন ফিসফিস করে কি বলছিস তোরা? সব কথা সবাইকে বলতে নেই ব্রাদার, তাছাড়া সিন ক্রিয়েট বলা যাবে না। নিখিল মুখটাকে ভেটকি মাছের মতন করে রাখলো। উপস্থিত বুদ্ধি খাটিয়ে একখানা মস্ত বড় কাজই করে ফেলল। নফকে সাহায্য করার জন্য কঠিন চালটাই না চাললো। সে মানিক মৃধাকে গলা ছেড়ে রাখলো। দুদু, ও দুদু, হ্যাঁ এদিকে আসেন তো, নবাব আপনাকে ডাকছে। নফ চোখ রাঙিয়ে তাকালো। প্রতাপী দৃষ্টি জোড়া রাগে ক্রোধে ঝলঝল করে জ্বলছে যেন। ওইদিকে ওনার রাগান্বিত মুখটি দেখে নিখিল মিটিমিটি হাসে। তাতে তহস চেপে উনি বললেন, তুই কি বিয়ের আগে তোর মেশিন হারাতে চাস নাকি? নিখিলের হাত থেমে পড়লো তৎক্ষণাৎ। আকস্মাৎ হকচকি উঠল। হতবম্ব দৃষ্টিজোড়া নিয়ে এক পলক পাখির নিচু মুখখানা দেখে লজ্জিত মুখটা দ্রুত খুঁটিয়ে নিল। নিখিলকে লজ্জা পেতে দেখে পাখি দ্রুত ওইখান থেকে উঠে কেটে পড়লো। অতঃপর ওই স্থান পরিত্যাগ করলো। এটা ছেলে না আরো অন্য কিছু। এ কোনো দিনও ভালো হবে না। মুখ না যেন কলের মেশিন। ওর সামনে উনি নিখিল ভাইকে অমন একটা কথা বলতে পারলো? ছি, এই কেমন নির্লজ্জ ছেলে। মানুষ গরু কিছুই বাদ বিচার করে না। কথাই বলতে পারলেই হলো। পাখি যেতে নিলেই নিখিল নভকে কটা করা কথা শোনাতে চাইল। মানলাম তোর মুখটা লাগাম ছাড়া কলের মেশিন, তাই বলে ছোট বোনের সামনে এভাবে ইজ্জত লুটে নিবি? এটা একটু বেশি হয়ে গেল না? হুম, মোটেও নয়। দেখ, তোকে বারবার সাবধান করেছি, বড়দের মাঝে কথা বলতে নেই, ছোটর মতন থাক। আমাকে তোর ছোট মনে হয় কোন দিক দিয়ে? ঠিক বয়সে বিয়ে করলে কয়েক হালি পোলাপান এখন আব্বা আব্বা করতো। লম্বা চোরা মাশাল্লাহ ভালোই আছিস, কিন্তু বুদ্ধিশুদ্ধির একটু উন্নতি করতে হবে, নয়তো মুখে ফিডার তুলে ভরে রাখিস। নিখিল আর কোনো কথা বলল না। মানিক মৃধা ততক্ষণে ওদের পাশ ঘেঁষে এসে বসেছে। কি ব্যাপার নফ, ডাকছিলে? জি চাচা, আপনি কি রাজহাঁস বিক্রি করবেন? বাড়ির সকলের রাজহাঁস পছন্দ ছিল। এখন তো উইন্টার সিজন চলছে, এই সিজনে হাঁস খেতে দারুণ মজা। যদিও হাঁস মুরগি আমি বিক্রি করি না, তবুও তুমি যেহেতু বলছো তোমার কাকিকে জিজ্ঞেস করে জানাবো। ঠিক আছে। কয়েক কাতা খাটাখাটোর পর পুরো বিকেল ভর সকলে কাজকর্ম করে রাতে খেতে বসেছে। মুস্কান পাখির পাশেই বসেছে। ওরা চেয়ার নিয়ে সকলের থেকে কিঞ্চিত দূরে বসেছে, কিছুটা চুলোর কাছাকাছি। গরম গরম পোলাওর মধ্যে নফ সকলকে মুরগির রোস্ট দিয়ে দিল। ওদের সামনে
গরুর মাংসের বাটি রেখে পাখিকে ফিসফিস করে শুধালেন। আরও লাগলে বলিস। তোর বরের হাতে রান্না কিন্তু খেতে কোনো প্রকার লজ্জা পাবি না। পাখি মাথা নাড়ল। ওদের এত মাখো মাখো প্রেম লীলা দেখে মুস্কান ফুঁসে ওঠে। তার সহ্য হচ্ছে না, গা ছিটকে মরিচের ন্যায় জ্বলে উঠল। দুজনে এত কাছাকাছি কথা বলা দেখে তার পিত্তি জ্বলে যাচ্ছে। নিজেকে ধাতস্থ করে আশপাশ সূক্ষ্ম নজরে এক পলক দেখে সে পাখির কানের কাছে গিয়ে বলল, সময় থাকতে বুঝলি না, সাবধান করার পরও সরলি না। এমন একটা সময় আসবে কেঁদেও কুল পাবি না, তখন আমার কথা স্মরণ করবি। যাকে এত ভালোবাসছিস না, সেই নওয়াব পাইকি একদিন তোর সর্বনাশের মূল কারণ হবে, হয়ে দাঁড়াবে। কথাটা মাথায় রাখিস। ভালোবাসা যেমন হাসায় তেমনই কাঁদায়ও। যেমন আমি কাঁদছি প্রতিনিয়ত, তোর রাও কাঁদবি। মুস্কানের কথা শুনে খাবারের প্লেটের মধ্যে হাত থেমে গেল পাখি। চোখ তুলে মুস্কানের পোলাও মুখে ভরা মুখটির দিকে চেয়ে রইল। ওর দিকে মুস্কান ঘৃণায় ফিরেও তাকাচ্ছে না। দেখে বোঝা যায় কতটা ঘৃণা করে তাকে। পাখির কেন জানি খারাপ লাগলো। ঠিক আছে। আচ্ছা মুস্কাত আপু, একটা সত্যি কথা বলবা? তুমি তো আমায় ভালোবাসতা, ছোট বোনের মতন আদর যত্ন করতা, সবসময় আগলিয়ে রাখতা, তাহলে হঠাৎ এমন পাল্টে গেলা কেমনে? আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, তবুও কেন আমার প্রতি তোমার এত ঘৃণা, এত রাগ? অবরুদ্ধ গলা দিয়ে অনেক কষ্টে পোলাটুকু গিলে মুস্কান বলে উঠল, তুই তো ছোট নোস পাখি। যেই মেয়ে পরিবারকে না জানিয়ে একা একা বিয়ে করতে পারে, নওয়াব ভাইয়ের মতো মানুষের সঙ্গে শুতেও পারে, তার তো অবুঝার কথা নয়। সব কিছুই তোর করা শেষ, তবু কেন ছোট ছোট হওয়ার ভান ধরছিস? এসব নাটক আমার কাছে বসে করবি না, বিরক্ত লাগে। আর রাগ করার কারণটা নিশ্চয়ই তোর অজানা নয়, বরঞ্চ উত্তরটাও জানিস। আমরা যাই করি হারাম কাজ তো করিনি। ওনার আমাকে ভালো লেগেছে তাই বিয়ে করেছে, এখানে খারাপের কিছু দেখছি না। সেখানে তুমি কেন আমাকে খোঁটা দিচ্ছ? সাহস থাকলে ওনার সামনে বসে বলো এসব, তখন বলো না কেন আমাকে একা পেলেই তোমার খোঁচা দিতে হবে? একটা কথা মনে রেখো আপু, ওনাকে আগে পছন্দ করেছো সেটা মাফ করব, কিন্তু বিবাহিত জানার পরেও তাকে পছন্দ করছো, তার পিছনে ছ্যাঁচড়ার মতন ঘুরছো, এসব মোটেও ভালো নয়। উনি আমার স্বামী, তোমার ছোট বোনের বর, ওনার দিকে তাকানোটা তোমার ক্ষেত্রে পাপ। সেখানে এসব কথা বলা নির্বোধতার লক্ষণ ছাড়া অন্য কিছু নয়। বিয়ের 2 দিনও হয়নি, সেখানে আমার সামনে বলা শুরু হয়ে গেছে। স্বামীকে স্বামী বলবো না তো তালই বলবো আজব? আর তাছাড়া তুমি হয়তো ভুলে গেছো আমাদের বিয়ের বয়স 7-8 মাসেরও বেশি সময় হয়ে গিয়েছে। মুস্কান অবাক নেত্রে তাকিয়ে রইল। যে মেয়ে তার চোখের দিকে তাকে কথা পর্যন্ত বলতো না, সে মেয়ে এখন তার মুখে মুখে তর্ক করছে। এত উন্নতি ঘটেছে ওর। সবই নওয়াব ভাইয়ের আশকারাই হয়েছে। সে প্রচন্ড রেগে গেল। বয়স কত তোর? সবই 16। এখনো পুরুষ মানুষ চেনার বয়স পরিপূর্ণভাবে হয়নি। একটা কথা শুনে রাখিস পাখি, উনি তোকে শুষে শুষে খেয়ে ছেড়ে দেবে। লোকে তোকে তখন নওয়াব ভাইয়ার খেয়ে ছেড়ে দাও মাল বলবে, সেটা শুনতে ভালো লাগবে। তাছাড়া ওই ঘরে তোলার স্বপ্ন তোর স্বপ্নই রয়ে যাবে। একটা কথা ভাব, উনি যদি তোকে সত্যিই ভালোবাসতো এতদিনে বিয়ের কথা পাবলিক করেনি কেন? উনি তো কাউকে ভয় পাওয়ার কথা নয়, না পরিবারকে। পাখির চোখের কোটর ঘেঁষে পানি বেরিয়ে এলো হাতের উল্টো পিঠ দিয়ে পানি মুছে বলে উঠল, সহ্যের একটা সীমা আছে। তুমি আমার বড় বোন না হলে এতক্ষণে আমার ডান হাতের চড়ে তোমার গালটা ফাটিয়ে দিতাম, কিন্তু আফসোস তোমাকে আমি কিছুই বলতে পারছি না, কারণ তুমি আমার সিনিয়র। আজকের কথাগুলো মনে রাখিস। তালুকদার বাড়ির বউ কেন, ছি হওয়ার যোগ্যতাও তোর মধ্যে নেই। নওয়াব ভাইয়ার গোটা পায়ে যে সৌন্দর্য আছে, সেটা তোর পুরো গায়েও আছে নাকি সন্দেহ? আবার এই রূপ নিয়ে বাহাদুরি দেমাক দেখাস, তালুকদার বাড়ির বউ হওয়ার স্বপ্ন দেখাস। ওই বেডরুম পর্যন্তই তোর বাহাদুরি সীমাবদ্ধ, এরপর আর নেই। তালুকদার বাড়ির বউ হতে ভাগ্য লাগে, যেটা সবার হয় না। তালুকদার বাড়ির গেটেও তোর পদধূলি পড়বে না। কেন জানিস? কারণ তুই কখনো ওই বাড়ির বউ হওয়ার যোগ্যতা অর্জন করতে পারবি না। পুরুষ লোক সৌন্দর্যের পূজারী হয়। কতকাল এমন কুৎসিত মুখটা দেখিয়ে তাকে আটকে রাখবি? ওনার মোহ একদিন ঠিকই কেটে যাবে, তখন তোকেও টিস্যুর ব্যবহার করার মতো ছুঁড়ে মারবে।
তাছাড়া ওনার আম্মি তোর মতন খ্যাতকে কখনো পুত্রর বধূ হিসেবে মেনে নিবে না। আর নওয়াব ভাইয়াও তার পরিবারের বিরুদ্ধে যাবে না। কেন জানিস? কারণ উনি ওনার আম্মিকে অনেক মান্য করে, ভালোবাসে। তোর চেয়ে নিশ্চয়ই ওনার মা অনেক গুরুত্বপূর্ণ। একদিন আমার এই কথাগুলোই তোর মনে ঠিকই পড়বে, তখন আফসোস করবি, ঘোর আফসোস করবি পাখি। সময় থাকতে মূল্য দিলি না, জীবন যখন ধ্বংস হয়ে যাবে তখন বুঝবি। কথাগুলি বলে মুস্কান উঠে দাঁড়ালো। অর্ধ খাওয়া খাবার রেখে হনহনিয়ে চলে গেল। পাখির গলা দিয়ে খাবার নামে না, চোখ দুটো ঝাপসা ঝাপসা, নোনা জলে কানায় কানায় পরিপূর্ণ। টালমাটাল ওর বিষণ্ণতায় ঘেরা ছটফটানো ছোট্ট মুখটি এবং উপস্থিত বিক্ষুব্ধ আচরণ দেখে নওয়াফের কিঞ্চিত সন্দেহ জাগলো। ললাট জুড়ে তার 3টি ভাঁজ রেখা ফুটে ওঠে। এরই মধ্যে পাখি খাবারের পানি ঠেলে উঠে গেল। একরাশ মন খারাপ নিয়ে পুকুর পাড়ের দিকে বেরিয়ে গেল। পুকুরের এমন ঠান্ডা কনকনে পানির ভেতরে পা দুটি অনায়াসে নির্দ্বিধায় ভিজে নিনিমেষ নির্বিঘ্নে পদ্মফুলের দিকে দৃষ্টি দুটি নিবদ্ধ করে বসে রইল। কিছুক্ষণ পর পা দুটি উঠিয়ে ফেলল, হাঁটু জড়িয়ে জড়সড় হয়ে বসে কোলের মধ্যে নিচু মুখটা লুকে হু হু করে কেঁদে ফেলল। ক্রন্থনিত ফলে দেহটাও কেঁপে কেঁপে উঠছে, ওর বুকটা ফেটে যাচ্ছে। ফের গলার ভাঁজে কান্নার তুবড়ি সহসা ছিটকে এলো। এমনিতেই সে একটু সরল, বুঝি কম। তার ভেতরে মুস্কানের অমন কথাগুলি ভেতরে ভেতরে নাড়া দিয়ে উঠল। সত্যি কি উনি ওকে ভুলে যাবে? কখনো না। সে এমন দৃশ্য কল্পনাও করতে পারে না। নিজের থেকেও বেশি বিশ্বাস করে লোকটাকে। সেখানে মুস্কানের কথা শুনে সন্দেহ করাটাও পাপ হবে। পাখির পেছন পেছন পুকুর পর্যন্ত পার এসেছিল। মেয়েটার বাহ্যিক আচরণগুলো তার সন্দেহগুলোকে গাঢ়তে রূপান্তরিত করল। মেজাজ তার বজ্র ধ্বনি নেয় গর্জে গর্জে থরথর করে বেড়ে আকাশচুম্বী হয়ে উঠল। বিক্ষিপ্ত প্রতাপী আক্রোশ নিয়ে বড় বড় লম্বাটে লম্বাটে পা ফেলে উনি সোজা মুক্তি রুমে ঢুকে পড়েন। রুমের মধ্যে তখন ইচ্ছে স্বাধীন নিখিল মুক্তি বসে আড্ডা দিচ্ছিল। তার ভেতরে শকুরের মতো ছো মেরে থাবা দিয়ে মুস্কানের গলাটা চেপে ধরে দাঁড় করেন তিনি। তার হিংস্র দুটি দৃষ্টি জর্জর করে ক্রোধে অনলে ঝুলছিল। সকলে বিস্মিত হয়ে গেল। কঠোর উপস্থিত সংগীত শক্তি হারিয়ে বিমূর্ত নিখিল ছুটে এলো। ইচ্ছের ভীষণ ভয় জাগলো। ধরফর করে কাঁপছে সে। আবার কোন অকল্যাণ শুরু হতে চলেছে কে জানে। নওয়াব ভাইকে সে হিংস্র বাঘের মতন ভয় পায়। ততক্ষণে পুরুষালী হাতের চাপের প্রয়োগের ফলে মুস্কানের চোখটা যেন বড় বড় হয়ে জিভ বেরিয়ে এলো, চোখ ফেটে নোনাচল গড়িয়ে পড়ল। অমন বিভৎস মুখটা দেখে ইচ্ছে কেঁদে ফেলল। মুক্তিকে চেপে ধরে হু করে কেঁপে উঠছে। ক্রন্দনরত মুখটা নিয়ে মুক্তির হাত ঝাড়িয়ে বলছে তার আপাকে বাঁচাতে। মুক্তি কি বলবে, কেমনে থামাবে? তার নিজের হাত পায়ে তো দ্বিগুণ আকারে কাঁপছে। এমন ভয়াবহ নৃশংস দৃশ্য সে কখনো আগে দেখেনি। বাধা দিবে কি? উল্টো উপস্থিত জ্ঞান হারিয়ে সে নির্বাক হয়ে আছে। নিখিল ততক্ষণে নওয়াফের হাত থেকে মুস্কানকে জোর জুলুম করে ছুটাতে চাইলেও নওয়াফ উল্টো নিখিলকে এক হাতে ধাক্কা মেরে ছুঁড়ে মারল। আজ যেন ওনার শরীরের সমস্ত রাগ চষে বেড়াচ্ছে। অশরীরে ভর করেছে দেহে। চোখ দুটোর সাদা অংশ টুকটুকে লালটে আকার ধারণ করে এসেছে। মার্বেলের মতন গোল গোল নেত্রমণি দুটি রাঙে কর্কশ্বরে তত তৎ পিষে সুথান। কি বলেছিস? ওকে জবান খুলিস কিন্তু। ওর চোখে পানি কেন পড়েছিল? খেতে বসার আগেও কি সুন্দর হাসি খুশি ছিল। কি এমন বলেছিস যার কারণে ওর খাবার সামনে রেখে উঠে গিয়ে চোখ দিয়ে পানি ঝরাতে হলো? বাস্টার্ড, উত্তর দে। নব চিল্লিয়ে ওঠে, ওনার রাগান্বিত গমগমে রুগ্ন আক্রোশ প্রতিশ্রুতির স্বরে। নব চিল্লিয়ে ওঠে, ওনার রাগান্বিত গমগমে রুগ্ন আক্রোশ প্রশ্রুত স্বরে পুরো রুম সহ সকলে কেঁপে উঠল। নিখিল সহ বাকিরা ওনার গালি শুনে স্তব্ধ হয়ে গেল। একে অপরের মুখে না জানার ভান করে সহজে গেল। নভের রাগ তখনও হনহনিয়ে হিসিয়ে ঝড়ের বেগে চলে। কি হলো, উত্তর দিচ্ছিস না কেন? মুস্কানের চোখ দিয়ে দুফোঁটা জল নফের হাতের উল্টো পিঠে এসে পড়ল। চিকচিক করা অশ্রুমাখা মুখে মেয়েটা ইচ্ছু হাসলো। সেই হাসিতে কোনো প্রাণ ছিল না। কেমন কষ্ট লাগলো তার। কান্নারা দলা পাখি গলা দেশে আটকে গলাটা অবরুদ্ধ করে রাখছে যেন। অথচ গ্রীবা দেশে তখনও দম বন্ধ হওয়ার জোগাড় হুক হুক করে কাশে মেয়েটা। ইচ্ছে ছুটে আসে, নফের পা দুটো জড়িয়ে ধরে বলল, ও না ভাই, প্লিজ আপাকে ছেড়ে দেন। দেখেন আপা শ্বাস করতে কষ্ট হচ্ছে, আর একটু হলেই মারা পড়বে।
ওর মরে যাওয়াই উচিত, বেঁচে থেকে লাভ কি? শুধু শুধু সবাইকে আঘাত করে যাচ্ছে। ইচ্ছে হাসপাস করে কেঁদে ফেলল। নিখিল তখনও নির্ভীক, কেমন রোবটের মতো দাঁড়িয়ে আছে। মুস্কান দূর থেকে নীরব পাথরের গড়া নিখিলকে দেখে নিল। তার ভাই আজ আর আসছে না তাকে বাঁচাতে। সকলের কাছে বুঝি সেও ভারী বোঝা হয়ে গেল, যেন মরতে পারলে সকলে বাঁচে। নওয়াফ ওর গলাটা ছাড়লো, তবে পথ ছাড়লো না। ওর পথ রোধ করে দাঁড়িয়ে ফের সুচল দৃষ্টিতে তাক করে বলল, বলবি না? কেন, আপনার কলিজার টুকরো বলেনি কিছু? ও তো বাংলা মুভির শাবানা আপা একটা, যার কাজ ফ্যাস ফ্যাস করে কাদা আর নাক টানা, এছাড়া আর পারি কি ওইটাই? তাহলে শুনি আর কি করবেন? নওয়াফের ক্রোধ পুনরায় হু হু করে বেড়ে গেল। ক্রোধিত আক্রোশ ফেটে পড়ল। শক্ত পেশিবুল হাতটা নাড়িয়ে গাল বরাবরই ঠটি একটা চর বসিয়ে দিলেন। গালটা ফের চাপ দিয়ে চেপে ধরেন। জানিস ভালো করেই কথার আগে আমার হাত চলে, তবু কেন তোরা সেদে সেদে ঘাটতারামি করে মার খেতে চলে আসিস? এক একটা বদ হারামির দল। উনি আমাকে কিছু মেয়েলি ঠান্ডা রিনরিনে কণ্ঠস্বর শুনে তিনি চট করে ঘুরে ঘাড়গুটি পিছু হাঁটেন। চোখ তুলে খোলা দরজার প্রান্তে দৃষ্টি দুটি বুলিয়ে নেন। ওই যে আরেকজন এসে পড়েছে, আমাদের বাংলা ছবির মেইন ক্যারেক্টার শাবানা আপা, যার কাজ শুধু ফ্যাস ফ্যাস করে কাদা আর চোখের পানি অপচয় করা। তা কতটুকু পানি ফেলেছিস? এক বালতি হবে তো? দিয়ে নেন। পাখি ওনার কথার পরিপ্রেক্ষিতে উত্তর না দিয়ে প্রসঙ্গ এড়িয়ে বলে, আপনি ওনার গলা চেপে ধরছেন কেন? উনি কি আগের মতন ছোট আছেন? যথেষ্ট বড় হয়েছে, কথায় কথায় এভাবে মেয়েদের গলা চেপে ধরবেন না। বিষয়টি দৃষ্টিকটু দেখায়। তোর জ্ঞান দেওয়া বন্ধ হয়ে গেলে এবার রুমে যা। যাব না। পাখি, রাগাবি না আমায়, যেতে বলছি। বলছি তো যাব না। রাগে হিসিয়ে নিজের চুল নিজেই টেনে শক্ত করে চেপে ধরলেন তিনি। তেড়ে এসে পাখির গলার কাছে হাত নিয়েও সরিয়ে আনলেন। রাগে হিসিয়ে নিজের চুল নিজেই টেনে শক্ত করে চেপে ধরলেন তিনি। তেড়ে এসে পাখির গলার কাছে হাত নিয়েও সরিয়ে আনলেন। এরপরে দপাদপ পা ফেলে ক্রোধে গর্জে গর্জে বেরিয়ে গেলেন। পরদিন সারাটা দিনেও তার সন্ধান মেলেনি। ঠিক মধ্যরাতে ওনার দেখা মিলল। জানলার কপাট খুলে পাখির গায়ে চিমটি কেটে দিলেন। মেয়েটা আউট শব্দ উচ্চারিত করে লাফিয়ে উঠল। জানলার কাছে চক্ষু দুটি নিয়ে গিয়ে ওনার মুখের উপর শাসালো। চিমটি কাটলেন কেন? হ্যাঁ, ব্যথা পেয়েছি না? উনি আচমকা ওকে অবাক করে দিয়ে সাদরে ওর পা দুটি টেনে জানালার মুখের কাছে নিয়ে এলেন। জানালার গ্রিলের ফাঁক দিয়ে পা দুটি টেনে নিজের বক্ষের মাঝে উপরে রাখলেন। ব্যথা লাগা স্থানে অধর দুটি ছুঁয়ে দেন। পাখি পা টেনে নিচ্ছিল। গোর অস্বস্তি ও কুণ্ঠা নিয়ে জড়িয়ে যাওয়া কঞ্চে বলল, কি করছেন? সুরসুরি লাগে। লোকটা ওর অধরের উপর তর্জনী আঙুল তুলে থামিয়ে দিলেন। শীষ, কথা বলে না যান, আদর করতে দে। ওইদিকে পাখির বক্ষস্থলে কাঁপাকাঁপি চিপচিপ শব্দ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। উনি শক্ত করে পা দুটি চেপে ধরে গোড়ালি থেকে সামান্যতম পাজামা তুলে ছোট ছোট চুমুই দিচ্ছিলেন। তাতে পাখির অদ্ভুত অদ্ভুত শিহরণ জেগে উঠল। চোখ দুটি খিচে নিল। ওনার উষ্ণ স্পর্শে সারা শরীর যেন আগুন ধরিয়ে দিয়েছে। নব্য যৌবনে পড়া নারী সত্তা পুরুষটিকে অতি কাছে যাওয়ার আমন্ত্রণ জানাচ্ছে যেন। তরতর করে নড়ে অধর দুটি ও বিছানার চাদর দুহাতে খামচে ধরল। লোকটা ওর ললাট মাঝে চুমুন এঁকে দিয়ে থেমে যান। নেশা করা মাতাল করা কঞ্চে ফিসফিস করে ডাকেন, কলিজা। কেন? হাত পাত। কেন? আহা, কথা বলে না যান। ঠিক আছে। পাখি হাতটা বাড়িয়ে দিলে ওনার দিকে। উনি একটা কাগজের ঠোঙা এগিয়ে দেন। পাখি কৌতূহল বিশিষ্ট জিজ্ঞেস করল, এতে কি আছে? খুলে দেখ। পাখি প্যাকেটটি বেশ আগ্রহ নিয়ে খুলল। দেখলো ভেতরে সন্দেশ, বাতাসা, নাড়ু আর কদমা। এসব পেলেন কোথায়? মাহফিলে গিয়েছিলাম, ওখান থেকে তোর জন্য কিনে এনেছি। পাখি প্রচন্ড খুশি হলো। নিজের মুখে একটা বাতাসে ভরিল, অপরটি ওনার মুখে দিতে যাচ্ছিল। তার আগে উনি ওকে বাধা দেন। হুম, এই মিষ্টিতে আমার পেট ভরবে না, এর চেয়ে বেশি মিষ্টি চাই। পাখি বুঝলো উনি কিসের কথা ইঙ্গিত দিচ্ছে। অতঃপর তত্তর করে নড়িত অধর জোড়া ওনার দিকে নিয়ে হাজির হলো। উনি কোমল উষ্ঠি দুটি নিজের উষ্ঠগতের নিচে পিষে নেন। দীর্ঘ মুহূর্ত ধরে এই মধুময় মুহূর্তটা চলে। উনি উম্মাদের নে আধিপত্য চালান। এক সময় থামেন, ফোঁস করে লম্বা দম নিয়ে একটা শপিং ব্যাগ এগিয়ে দেন। পাখি আশ্চর্য হয়। অধর ছড়ি জিজ্ঞেস করে, এতে আবার কি আছে? খোল আগে।
পাখি কৌতূহল ও টান টান উত্তেজনা নিয়ে ব্যাগটি খুলল। শপিং ব্যাগটি খুলতে বেরিয়ে এলো গাঢ় মেরুন রঙের একটি শাড়ি, সঙ্গে ম্যাচিং করে ঝুমকো, চুড়ি, গাজরা, কিছু কসমেটিক্স আর কিছু ডার্ক চকলেট। মনে মনে খুশি হলো, বেশ রাগ লাগলো। এত টাকা অপচয় করার দরকার ছিল কি? এমনি ওনার চলতে কষ্ট, তার উপর এত টাকা খরচ, নিশ্চয়ই অনেক টাকা লেগেছে। ওর মনোভাব বুঝতেই উনি শুধালেন, পছন্দ হয়নি? পছন্দ হবে না কেন? আপনার পছন্দ বরাবরই চমৎকার। তাহলে মানছিস তোকে পছন্দ করে আমি কোনো ভুল করিনি? পাখি লজ্জা পেল, কুণ্ঠায় দৃষ্টি নিচু করে রাখে, লজ্জিত মুখটা গলদেশের সঙ্গে মিয়ে রেখে দেয়। ওর লজ্জা পাওয়া মুখটা হাতের তালুতে তুলে তিনি বললেন, যা শাড়িটা পরে আয়, আর একটু বেশি সাজগোজ করবি। আমি মন ভরে তোকে চাঁদের আলোয় দেখব। আজ ভাববো কার সৌন্দর্য বেশি, তোর না চাঁদের। ঠিক আছে, জানালার কপারটা একটু লাগিয়ে দেন। কেন? শাড়ি পাল্টাবো না? হ্যাঁ পাল্টা, আমিও দেখি তুই আমার সামনে বসেই আজ কাপড় পরবি, আর আমি মনোযোগ দিয়ে বউয়ের সব কিছু দেখব। অবশ্য আগে থেকেই সব কিছু দেখা। নির্লজ্জ। শুনছি কিন্তু। শোনার জন্যই বলছি। পাখি আড়াল থেকে ব্লাউজ আর পেটিকোট পরে নিল, এরপরে টুকটাক সেজে প্রায় আলতো পরে নিল। শাড়িটা গিয়ে ওনার সামনেই বসেই পড়ল। উনি কুচি ধরতে সহযোগিতা করলেন, তবে ওনার নির্লজ্জ নেত্রমণিটা ঘুরে ঠিক ফের ওর নগ্ন উদরে অংশে আটকে যায়। তিনি পরপর শুকনো ঝুঁকিলেন। শরীরের লোম তার ইতিমধ্যে দাঁড়িয়ে গিয়েছে, পৌরুষ জেগে উঠেছে। নিজেকে কন্ট্রোললেস এই মুহূর্তে কিছুতেই করা যাবে না। তবু তিনি নিজের উপর বিশ্বাস হারাচ্ছেন, দৃষ্টি মানছে না। মেয়েটাকে অতি নিকটে পাবার উদ্বেগ আকাঙ্ক্ষায় মনটা ছটফটিয়ে উঠেছে। কিশোরীর শরীরের কাপড় ভেদ করে দেহের নিখুঁত গড়া আকর্ষণীয় অংশ বিশেষ অঙ্গগুলির দিকে চলেই যাচ্ছে। শাড়ি পরা অধিকাংশ শেষ হলে উনি ঘোর লাগা নজরে তাকিয়ে থাকেন। গলদেশ হতে অস্পষ্টে বেরিয়ে আসে, মাশাল্লাহ, এটা মেয়ে না আসমানের চাঁদ, চাঁদ কুমারী। এই লুকে তোকে জাস্ট মারাত্মক হট লাগছে জান। বারবার কন্ট্রোল হারাচ্ছি। এখন যদি আমি কন্ট্রোল লেস হই, তার দায়ভার সম্পূর্ণ তোর। পাখি আটকে উঠে লজ্জায় সারা অঙ্গ জ্বলে যেন লাল হয়ে উঠল। দ্রুত সে শাড়িতে নগ্ন অংশগুলি ঠাকল। লোকটা অধর টিপে টিপে মৃদু হাসে। ততক্ষণে পাখির শাড়ি পরা শেষ, মুখে বিশ্বজয়ী হাসি এঁকে নিল। অধরের কোণে উচ্চারিত করল, শেষ। তখন মধ্যরাত্রি, আকাশের কোল জুড়ে জ্যোৎস্নাদের রবদব হাট বসেছে। নদীর তরঙ্গের উচ্ছ্বাস হৃদয়ের মণিকোঠায় ঘণ্টা বাজিয়ে তোলে। নিস্তব্ধ রাতের বুক চিরে শাসা করে অশান্ত বহমান হাওয়া শরীরে তীব্র শীত প্রবাহে ঝাঁকুনি বাড়িয়ে দেয়। ঢেউয়ের তালে তালে ছোট্ট ডিঙ্গি নৌকাটি উজানের বুকে হেলে দুলে উঠে। বলিষ্ঠ উন্মুক্ত বুকটার ভেতরে কিশোরীর ছোট্ট দেহটা বন্দী। তিমিরে ঢাকা মধ্য ও রজনীতে আষ্টি পৃষ্টি প্রেমিক পুরুষ তার মূল্যবান হিরির টুকরোটিকে যেন সযত্নে বক্ষ মাঝে মুড়িয়ে রেখেছে। এভাবে কেটে গেল কয়েক সেকেন্ড, মিনিট, অতঃপর ঘন্টা। দীর্ঘ মুহূর্তের বিরতির পর ওনারা উঠে বসেন। বিড়াল ছানার ন্যায় কোমল দেহটি বুকে গুজে নেন। কিশোরীর গলদেশে মুখটা গুজে গিটারে সুর তুললেন, সঙ্গে গুনগুনিয়ে অধর দুটি নাড়ান। সুখ পাখি তোর প্রেমে মন মজাইয়া আমি, ঘরে বাইরে ধর ফরাইয়া হইলাম উদাসী। সুখ পাখি তোর প্রেমে মন মজাইয়া আমি, ঘরে বাইরে ধর ফরাইয়া হইলাম উদাসিনী। তুই বিহনে আসে না ঘুম, সহে না মন জ্বালাতন, তুই যে আমার চোখের মনি। নিস্তব্ধ রাতে নদীর ঠিক মধ্যখানে বসে গিটারের সুরের সঙ্গে ওনার গানের গলা শুনতে ভালোই লাগছে। গান শেষ হলে পাখি বলল, আমাকে গিটার বাজানো শেখাবেন? শিখবি, আগে পরীক্ষা শেষ হোক তারপর। আচ্ছা। রাত তখন শেষাংশ। সমস্ত আকাশ জুড়ে কেবল একটি ভোরের তারা। অন্ধকার পথ ছাড়িয়ে হেঁটে চলেছেন তিনি, দীর্ঘ পেশি বাহুতে কিশোরী নাটুস পিটুস শরীরটা ভুন দিয়ে। কাছারি ঘরে ঢুকে তিনি সবার প্রথমে দরজায় খিল শক্ত করে আটকান, এরপর শার্টের একটা একটা করে বোতাম খুলতে শুরু করে দেন। পাখির সন্নিকটে গিয়ে ওর মুখের উপর ঝুঁকে পড়ে। ছোট ছোট হেয়ারগুলো কানের লতিতে গুজে
অধর খুলে বলেন। জান, রবিন নামের ওই ছেলেটি তোকে কি বলছে? পাখি শুকনো ঢোক গেল, মুখটা ফ্যাকাশেপন হয়ে এলো। এরে কাম সারছে, কিন্তু ওইসব লোকটা জানলো কি করে? লোকটা যতই ক্রমে ক্রমে ওর দিকে অগ্রসর হয় ততই ওর ভয় শরীর লোম দাঁড়িয়ে যায়। সামান্য অধর নাড়িয়ে বলে, কিছুই না। তাই? উনি পকেট হাতে একটি ছোট্ট চিরকুট বের করে হাতের মাঝে দেখালো। তাহলে এটা কি? পাখি আঁতকে উঠলো, হাই সর্বনাশ, এটা কি করে পাগল লোকটার হাতে গিয়ে পড়লো? এখন তাকে কে বাঁচাবে? আজকাল লাভ লেটার দেয় হাঁটুর বয়সী ছেলেরা আমার বউকে। সেই দিনও দেখতে হচ্ছে আমাকে। আজকে যা করব এর জন্য সম্পূর্ণ তুই দায়ী থাকবি। আর ওইটাকে তো আপনি ওকে কিছুই করবেন না, আমি না বলে দিয়েছি। ওকে আমি 2 দিন নগ্ন শরীরে ঝুলিয়েও রেখেছি। আপনি এটা করতে পারলেন? আমি আরো অনেক কিছুই করতে পারি জান। সময় হলে একদিন তোকে বসিয়ে রেখে দেখাবো। উনি কথা বলার মাঝে ওর বুকের উপর থেকে শাড়ির আঁচলটা সরিয়ে ফেললেন। এরপরে একটা একটা করে শাড়ি কুচি খুলে গলদেশে দাগ বসিয়ে কামড়ে দিলেন। পাখি চিৎকার করে উঠল। না প্লিজ। চেঁচাচ্ছিস কেন? তোকে এখনো পর্যন্ত আমি কিছু করেছি? করব তো এখন। পাখির ধকধক করা বককে আটকে উঠল। ভীতু মুখটা নিয়ে দ্রুত পিছু হটে যেতে লাগলো। তার আগেই ওকে ছো মেরে তিনি মস্ত বড় দেহের নিচে পিষে নিলেন। অধরে অধরে চালান নির্মম নির্দয় নিষ্ঠুরতম হিংস্র স্পর্শ। লেপে দেন দীর্ঘ মুহূর্ত জুড়ে, ক্ষত বিক্ষত করে কেটে দেন কোমল উষ্ঠটি। মেয়েটা কেঁদে ফেলল। লোকটা ভ্রুক্ষেপ করল না, তবে একটু নমনীয় হলেন। হিংস্রতা ছেড়ে প্রেমিক সত্ত্বে পুরোপুরি মুড়িয়ে নেন নিজেকে। নিজের স্পর্শ দ্বারা ওর শিহরণ জাগিয়ে তোলে। যখন পুরোপুরি নারীটি তার কবজায় চলে আসে তখন সে ডুব দেয়। ওনার দীর্ঘ মুহূর্তে নৃশংস অত্যাচার সহ্য করতে না পেরে মেয়েটি গতিপন্থের মধ্যেই থামিয়ে দিতে চাইলেও তার আগে লোকটা বহুবহল বলবান হাত দুটি দিয়ে ওর হাত দুটি বিছানার চাদরের সঙ্গে চেপে ধরে গলদেশে অধর দুটি গুজে চুমু দিয়ে বলেন, বিরক্ত করে না জান। পাখি ফুপিয়ে উঠল। উনি দ্রুত থেমে গেলেন। ততক্ষণে ওনার বলিষ্ঠ হাত জোড়া মেয়েটার দাঁত বসিয়ে দিয়েছে। পিঠের অবস্থাও আজে বাজে, খামচে চামড়া উঠিয়ে ছেড়েছে। এক বন্য বিড়াল পুষছি, কামড় আর খামচি দেওয়া ছাড়া কিছুই বুঝে না। পাখি মিটমিট করে হাসলো। সকালে স্নান সেরে দুজনেই ফজরের সালাত আদায় করে শীতের সকালে হাঁটতে বের হলো। কুয়াশায় ভরা ঢাকা রাস্তা দিয়ে দুজনই একই চাদরে মুড়িয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল। পথে রস নামাতে দেখে কাঁচা রস দুজনেই 2 গ্লাস কিনে খেয়ে নিল। বেলা বাড়ার আগে আবার কাছারি ঘরে ফিরে এলো। দুজনেই কতক্ষণ সবজি ক্ষেতের মাঝে চিত হয়ে শুয়েছিল। যদিও মাটি অসম্ভব ঠান্ডা ছিল, তবু অদ্ভুত ভালো লাগা কাজ করছিল। শরীর ছেয়ে যাচ্ছিল। দুজন মানবী শীতের স্নিগ্ধতা মিলেমিশে সবুজ বৃক্ষদের সঙ্গে একাকার হয়ে রইল। কতক্ষণ নীরবে দুজন দুজনের দিকে তাকিয়েছিল বলা বাহুল্য। এরপরে দুজনেই এসে ফেলল। বেলা 8টা বাজতে পাখির হুঁশ এলো। তার আম্মা তো এখন তাকে খোঁজ করবে। সে জলদি বলল ওর যেতে হবে। উনি ওকে বিদায় দিলেন। এরপর নিজেই কাছের ঘরে ঢুকে লেপ মুড়িয়ে দিয়ে শুয়ে পড়লেন। গোটা রাত্রি জাগ্রত, ঘুমিয়ে দৃষ্টিজোড়া বন্ধ হয়ে আসে। পাখি তাড়াহুড়ো করে চিকন সরু পথ দিয়ে হাঁটছিল। দুপাশে শিশিরে ভেজা সবুজ ঘাস, তাতে ওর পা দুটো ভিজে যাচ্ছিল। বাড়ির কাছাকাছি আসতে কাজল রেখার সামনে পড়ল। পাখির কলিজায় শুকিয়ে এলো, শুকনো ঠোক গেল, পিছিয়ে গেল। গায়ে ওর পুরনো পোশাক কাছারি ঘরে ছিল, সেটাই সে পরিধান করা। কাজল রেখার সন্দিগ্ধ দৃষ্টি দুটি ওর ভীতু ঘাবড়ানো মুখের উপর বেশ ঝাঁঝালো কণ্ঠে জিজ্ঞেস করলেন তিনি, ওইদিকে কই গিয়েছিলি? পাখি ভয়তো নেত্রমণিতে আকস্মিক হকচকিয়ে লাফিয়ে উঠল। ওর আম্মার শান্ত মণিচোরা আজ অশান্ত মনে হচ্ছে। কেমন কঠিন ও ধারালো তার দৃষ্টিচোরা। ভয় ওর শরীর দিয়ে ঘাম ছোটার মতন অবস্থা। উনি ফের বললেন, কথা বলছিস না কেন বল? এত সকালে ওইদিকে কথায় গিয়েছিলি পাখি? 1 মিনিট, তোর হাতে ওটা কি? পাখি স্মরণে আসলো। আসার আগে নবাব ওকে কিছু সংখ্যক পুইলতা কাঁচি দিয়ে কেটে দিয়েছিল। বলেছিল সে যেন নিজের হাতে রান্না করে ওনার জন্য নিয়ে আসে। সেটাই ছিল। পাখি পুইলতা দেখিয়ে বলল, এটাই আনতে গিয়েছিলাম আম্মা। পুইলতা? গতকাল রাতে শুনলা তো, আব্বারে সকাল সকাল চিংড়ি আনতে বলেছিলাম। গতকাল রাতে স্বপ্নে দেখেছি পুঁই লতা দিয়ে চিংড়ি খাচ্ছি, তাই তো সকাল হওয়ার সঙ্গে সঙ্গে সবজি খেতে পুঁই লতা আনতে চলে গিয়েছি। ওর কথা বলা শেষ, তবে কাজল রেখা কতটুকু বিশ্বাস করলেন সেটা আন্দাজ করা গেল না। পাখি তাড়া দিল,
এখন শরত স্কুলে যেতে হবে, জলদি রেডি হতে হবে। দাঁড়া, কিছু বলবা? তোকে যেন ফের সবজি ক্ষেত ক্যান কাচারি ঘরের আশপাশটাও না দেখি। পাখির বুকটা আকস্মাৎ ধপ করে কেঁপে উঠল। কিছু বুঝে ফেলার আগে উনি ফের বললেন, তুই এখন যেতে পারিস। পাখি দুরু দুরু বুকে চিন্তিত মুখটা নিয়ে নিচুমুখী হয়ে পিনপিনে হেঁটে চলে গেল। ও যেতে কাজল রেখার তীক্ষ্ণ দৃষ্টিজোড়া কাচারি ঘরের দিকে ঘুরে যায়। ওইখানে তিনি দূর থেকে দেখতে পান খোলা জানালা, হাত দুটো ধারালো, সোচালো দৃষ্টি যুগল ওনার উপরে নিবদ্ধ ও স্থির।